সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সোনিয়া বেগম। সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অব সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 14 অক্টোবর, 29 আশ্বিন, 26 সফর, রোজ বুধবার। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রায়হানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান আহমদের হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার সহ সকল অনিয়মের প্রতিকার চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর AK আব্দুল মোমেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। আজ বুধবার তিনি এই ডিও লেটার পাঠান। অপরদিকে রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় PBI বন্দর ফাঁড়ি ও ঘটনাস্থল পরিদর্শন তোলা হবে কবর থেকে লাশ। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান মৃত্যুর ঘটনা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তদন্তে নেমেছে। তদন্তের শুরুতেই আজ বুধবার দুপুরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও ঘটনাস্থল কাষ্ঠগড় এলাকা পরিদর্শন করেন তদন্ত টিম। দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। তিনি জানান, পুনরায় ময়নাতদন্তের জন্য নিহত রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জে বখাটেপনার শাস্তি, লাগাতে হবে গাছ, করতে হবে বাবা মায়ের সেবা। বখাটেপনা ও মাদক গ্রহণের দায়ে কারাগারে না পাঠিয়ে প্রবেশনে নিজ বাড়িতে থেকে 14 শিশুকে সাজা ভোগ করার আদেশ দিয়েছেন আদালত। আজ বেলা 11:30টার দিকে একসঙ্গে 10টি পৃথক মামলার রায়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত শিশুদের অপরাধের মধ্যে রয়েছে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে টাকা গ্রহণ, মোবাইল ফোনের মাধ্যমে ছবি ভিকটিমের ছবির সঙ্গে সংযুক্ত করে ফেসবুকে ছড়িয়ে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশ, পুলিশকে গ্রেফতারি পরোয়ানা তামিলে বাধা প্রদান ও আসামি পলায়নে সহায়তা, অশ্লীলতাহানি, লাঠি দিয়ে মারপিট, মাদক রাখা ও জুয়া খেলা। তরুণীকে গণধর্ষণ, 3 জনকে গণধুলাই দিয়ে পুলিশের সোপর্দ। আমাদের কুলাউড়া প্রতিনিধি জানিয়েছেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের 17 বছরের এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় লোকজন ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে 3 যুবককে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ধর্ষণের শিকার ওই তরুণী নিজে বাদী হয়ে সৎ পিতা সহ 5 জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয় সৎ পিতা ইমরান হোসেনকে। অপর আসামিরা হলেন কুলাউড়া উপজেলার কুটাগাঁও গ্রামের সৈয়দ আলীর ছেলে কাশেম আলী, গাজীপুর গ্রামের আসকর আলীর ছেলে আরজান আলী, ঝন্টু সূত্রধরের ছেলে রাজেশ সূত্রধর ওরফে পাপ্পু ও অজ্ঞাতনামা অটোরিকশা চালক। এদের সঙ্গে সৎ পিতা ইমরান হোসেন অটোরিকশা চালক জড়িত থাকায় এদেরকে আসামি করা হয়েছে এবং সৎ পিতা ও রিকশা চালক পলাতক রয়েছেন। আজ সকাল 10টায় কুলাউড়া থানার ওসি মোহাম্মদ ইয়ারদোস হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন তরুণী সহ অভিযুক্ত কাশেম আলী, আরজান আলী ও রাজেশ সূত্রধর ওরফে পাপ্পুকে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার। আমাদের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিলেটের ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলায় রতনকর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ সিলেটের শহরতলি টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রতন মৌলভীবাজার জেলার সদর থানাধীন বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে। মামলা সূত্রে জানা যায়,
প্রেমের সূত্র ধরে গত 12 অক্টোবর সন্ধ্যা 7:30টার সময় ফেঞ্চুগঞ্জ থানাধীন দক্ষিণ আশিঘর এলাকার এক কিশোরীকে অপহরণ করে সিলেট শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে এসে ধর্ষণ করেন রতন। এবার করোনা সংবাদ। সিলেটে সুস্থ আরও 42, শনাক্ত 39 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও 42 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে আরও 39 জন করে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে 24 ঘন্টায় কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে নতুন শনাক্ত 39 জন রোগীর মধ্যে সিলেট জেলায় 18 জন ও মৌলভীবাজারে 8 জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য 2 জেলা হবিগঞ্জে 6 জন ও সুনামগঞ্জে 2 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 5 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হওয়া 42 জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন 41 জন। এদিকে গত 24 ঘন্টায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে 1 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,058 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 7,169 জন। এছাড়া সুনামগঞ্জে 2,371 জন, হবিগঞ্জে 1,776 জন ও মৌলভীবাজারে 1,742 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেটের 4 জেলায় বর্তমানে 53 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 11,417 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 224 জন। বিশ্বনাথে শিশু হত্যা মামলায় অভিযুক্ত 7, গ্রেপ্তার 1। আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জানিয়েছেন, সিলেটের বিশ্বনাথে শিশু রবিউল ইসলাম হত্যার ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে মাজেদা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী করপাড়া গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে মামলা তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশিস শর্মা। মঙ্গলবার রাতে নিহত রবিউলের পিতা আকবর আলী বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ সহ আরও 3-4 জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সিলেট জেলা সমবায় কার্যালয়ে সেমিনার। সিলেট জেলা সমবায় কার্যালয়ে সমবায়ন নিয়ে আজ বুধবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা উম্মে মরিয়মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় একাডেমির উপাধ্যক্ষ বিসিএস বিশিষ্ট লেখক ও ধর্ম গবেষক হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের সিলেট আগমন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীতের মাধ্যমে ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। লালাবাজার চণ্ডীপুল হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত একই সাথে টেন্ডারভুক্ত করার দাবিতে মানববন্ধন। সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনের রূপান্তর প্রকল্পে সিলেটের লালাবাজার চণ্ডীপুল হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত একই সাথে টেন্ডারভুক্ত করার দাবিতে সদর দড়িগণের 10টি ইউনিয়ন ও সিসিকের 25, 26 ও 27 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ সহ পরিবহনের বিভিন্ন সংগঠনা নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ সকাল 11টায় সদর দড়িগণ নাগরিক কমিটির ডাকে বিভিন্ন এলাকাবাসী ও সামাজিক সংগঠন নিজেদের ব্যানার ফেস্টুন দিয়ে দড়িগণ সুরমার কিনব্রিজ এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সভাপতি ও মুল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তারা রাখেন নেতৃবৃন্দ। পাল্টা সংবাদ সম্মেলনে শওকত হোসেন শামীম। 46 লাখ টাকা না দেওয়ার জন্যই মানহানিকর বক্তব্য মুক্তাদিরের।
ভাড়া বাবদ কোম্পানির পাওনা প্রায় অর্ধ কোটি টাকা না দেওয়ার জন্যই সংবাদ সম্মেলনের আয়োজন করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য রেখেছেন দি ম্যান অ্যান্ড কোম্পানির অন্যতম পরিচালক আব্দুল মুক্তাদির। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয়েছে। কোম্পানির চেয়ারম্যান পরিচয়ে সংবাদ সম্মেলন আহ্বান করলেও আসলে তিনি শুধু একজন পরিচালক। গত দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে দি ম্যান অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান শওকত হোসেন শামীম এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে কোম্পানির এমডি ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমেদ মিসবা সহ কোম্পানির অন্যান্য পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। নিহত রায়হানের পরিবারের পাশে শফিউল আলম চৌধুরী নাদেল। পুলিশি নির্যাতনে নির্মমভাবে নিহত রায়হানের পরিবারের সদস্যদের পাশে বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আজ বিকেল 4টায় আখালিয়াস্থ নিহত রায়হানের পরিবারের সদস্যদের তিনি সান্ত্বনা দেন এবং নেতৃবৃন্দ নিহত রায়হানের মা সালমা বেগম, মামা, চাচা ও অন্যান্য স্বজনদের খোঁজখবর নেন। পররাষ্ট্রমন্ত্রীকে সিলেট চেম্বারের অভিনন্দন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন কমনওয়েলথ মিনিস্টারিয়াল গ্রুপ অন গায়ানার সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিমণ্ডলী ও পরিচালক বৃন্দের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান। এবার দিবসের সংবাদ। আগামীকাল সমগ্র বিশ্বে ও বাংলাদেশে পালিত হবে বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব গ্রামীণ নারী দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসগুলো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের অতিথি সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম। এই পর্বটি উপস্থাপনা করবেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ সিলেটের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য। আমরা চলে যাচ্ছি আজকে আমাদের অতিথিদের নিয়ে যে পর্বটি, অতিথিদের নিয়ে ইতিমধ্যেই আমরা আপনাদেরকে সিলেটের গুরুত্বপূর্ণ সংবাদ উপস্থাপন করেছেন আমাদের সহকর্মী সোনিয়া বেগম। আমি নুরুল ইসলাম আপনাদের অতিথি পর্বে আমন্ত্রণ জানাচ্ছি এবং অতিথি পর্বে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমরা সিলেটের অত্যন্ত জনপ্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এক সময়কার সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। সিলেট সদর উপজেলাকে সদর উপজেলাবাসীর জন্য কাজ করার যা সুযোগ হয়েছিল এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট সদর সিলেট জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব আবুল কাশেমের সাথে আমরা কথা বলবো। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, প্রথমেই আপনার কাছে জানবো, এই করোনা প্রাদুর্ভাব চলছে দীর্ঘদিন যাবৎ। এই করোনা প্রাদুর্ভাবকালীন সময় আপনার পরিবার কেমন আছে, আপনি কেমন আছেন এবং আপনার দল কেমন আছে, আপনার দলের নেতাকর্মীরা কেমন আছে, সংক্ষিপ্তভাবে যদি আমাদের দর্শকদের এই বিষয়টি উপস্থাপন করেন। ধন্যবাদ আজকের এই উপস্থাপককে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট সদর উপজেলাবাসীর পক্ষ থেকে তথাপি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আজকের লাইভে যারা আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এই প্যান্ডামিক সময় চলছে, করোনা প্রাদুর্ভাব, সারা বাংলাদেশের মানুষ এই করোনা মহামারী ধাপে ধাপে অতিক্রম করছে। সেই সময় আমার পরিবার আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সুস্থ রয়েছি। আশা রাখি হযরত শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার এই সিলেট পূর্ণভূমিতে সিলেটবাসী ভালো আছেন। আশা করব আপনারা স্বাস্থ্যসেবা
মেনে চলাফেরা করবেন। পাশাপাশি আমার দল সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দরা এই করোনা প্রাদুর্ভাবের সময় জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী, বিভিন্ন খাদ্য সামগ্রী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে জেলা বিএনপি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। জনাব আবুল কাশেম, আমরা একটু অন্য বিষয়, সমসাময়িক বিষয় আসতে চাই। সমসাময়িক বিষয় নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই। এই বিগত 1 মাস যাবৎ সিলেটে বিভিন্ন কারণে বিভিন্ন নিয়ে ইস্যু নিয়ে আলোচনায় প্রথমেই এমসি কলেজের দর্শনের পর এই হত্যাকাণ্ডটি বন্দরবাজার পুলিশ পাহাড়ি এতে নির্যাতনের রায়হান হত্যাকাণ্ড, আজ পিবিআই একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বন্দর ফাঁড়িও তারা পরিদর্শন করেছেন। সব মিলিয়ে কেমন আছে সিলেট? আপনি একজন রাজনীতিবিদ হিসাবে, একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে আপনার কাছে কী মনে হচ্ছে এই বিষয় নিয়ে? যদি কেমন আছে সিলেট এই অবস্থায়, এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আপনার বক্তব্যটি আমাদের দর্শকদের উপস্থাপন। আসলে সিলেটবাসী বিক্ষুব্ধ, সিলেটের মানুষের মন ভালো নেই। এই অবস্থার মধ্যে দিয়ে মানুষ অতিবাহিত করছে। একটি কথা না বললে না হয়, প্রথমেই মিডিয়া জগতের সিলেটের মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার জেলা বিএনপির পক্ষ থেকে। আমি পিছনে একটু যেতে হয়, সেই এমসি বিশ্ববিদ্যালয় খাদিজা নামক আমাদের সদর উপজেলার একজন শিক্ষার্থী এমসি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করতেন। সেই খাদিজার ঘটনা এই সিলেটের মিডিয়াগুলা তখন খাদিজার পাশে এসে দাঁড়িয়েছিল। খাদিজার পাশে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছিল বলে খাদিজার এই ঘটনার বিচার হয়েছে। তখন যদি এই বিচার ব্যবস্থাটা যদি আরও একটু কঠিন হতো তাহলে ধাপে ধাপে আমাদেরকে আজকের এই পর্যায়ে আসতে হতো না। তো সর্বোপরি বেশ কিছুদিন আগে প্রাণপ্রিয় সংগঠন, প্রাণপ্রিয় ক্যাম্পাস এমসি বিশ্ববিদ্যালয়ে যে নববধূকে যে দর্শন করা হয়েছে, তুলে নিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এমসি বিশ্ববিদ্যালয় মানুষ প্রতিনিয়ত প্রতিদিন এই এমসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখার জন্য দৃষ্টিনন্দনীয় বিভিন্ন স্থাপনা উপভোগ করার জন্য মানুষ প্রতিনিয়ত যায় এই ক্যাম্পাসে লেখাপড়া করে সরকারের বিভিন্ন সময় উচ্চ পদস্থ পদে বিভিন্ন দায়িত্ব পালন করেছে সিলেটের মানুষ। সেই ঘটনা যদি মিডিয়া তখন তাৎক্ষণিকভাবে মিডিয়া না আসতো তাহলে সেই বিষয়টাই দামাচাপা পড়ে যেত। আপনারা দেখেন, এই ঘটনার পর, এমসি কলেজের ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে এবং প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। আপনি সিলেটের পত্রিকা প্রতিদিন পড়লে দেখবেন 2টা, 4টা, 5টা এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এটা বললে তো হবে না, এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে আমাদের অনেক সামাজিকভাবে আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে। রাজনীতির পাশাপাশি সামাজিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনগুলো, সুশীল সমাজ, সুধীজনদেরকে নিয়ে এই শাহজালাল শাহপরান স্মৃতিবিজড়িত এই সিলেটকে আরও মর্যাদাপূর্ণ রাখতে হলে, সুন্দরভাবে এই সিলেটকে মানুষের সামনে তুলে ধরতে হলে, দেখুন ভাই, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই সিলেট মানুষ প্রতিনিয়ত আসে। শাহজালাল মাজার জিয়ারত, শাহপরান মাজার জিয়ারত, পর্যটন, সাদা পাথর,
জাফলং এবং বিভিন্ন রিসোর্টে চলে আসে। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ সিলেটে অবস্থান করে। এই যে সিলেটের একটা ভাবমূর্তি রয়েছে, এই ভাবমূর্তি যারা নষ্ট করেছে, এই কুলঙ্গার নামক এই যুবকরা, এদের যত দ্রুত সময়ের ভিতরে এদের ফাঁসির রায় কার্যকর হবে, সিলেটের মানুষ না হলেও কিছু স্বস্তি পাবে। পাশাপাশি আজকে দুদিন আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যে ঘটনাটা ঘটেছে, আমাদের এই বৃহত্তর রাখালের এক কৃতি সন্তান, এক যুবক রায়হান, সে প্রতিনিয়ত, আমি যতটুকু খবর পেয়েছি, সে একটি ডাক্তারের ফার্মেসিতে সে জব করে। সে জব করার পরে যখন রাত্রে বাসার উদ্দেশ্যে বাইর হয়, তখন কীভাবে এই ঘটনাটা ঘটলো এর আগ পর্যন্ত তো আমরাই জানি না। এখন পর্যন্ত এই ঘটনা সত্যটা আড়ালে রয়ে গেছে। কিন্তু তার মার কাছে যখন ফোন যায় যে মা, আমার জন্য, আমাকে বাঁচাতে হলে আমার জন্য টাকা নিয়ে আসো, ভাই, সবচেয়ে দুঃখজনক বিষয়, নিজে বাঁচার জন্য মাকে বলতে হয়, আর মা তার বাচ্চাকে বাঁচার জন্য বুড়ে টাকা পাঠাতে হয়। মার কাছ থেকে আজকে আমরা তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আগে সে বর্ণনা শুনতে হয়। ছেলে কিভাবে মারা গেল সেই বর্ণনা মার কাছ থেকে শুনতে হয়। সত্যি দুঃখজনক একটি বিষয়, খুব হৃদয় বিদারক, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজ এ রায়হানের মার অবস্থা যদি আপনি দেখেন, উনি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এই রায়হানের ঘটনাগুলো বর্ণনা করছেন। এদেশের মানুষ, এই সিলেটের মানুষ এটা আশা করে না। পুলিশ মানুষের সেবা দিবে, রাষ্ট্রকে সহযোগিতা করবে, মানুষকে সেবা দিবে। এই পুলিশ স্টেশন এখন এমন একটা পর্যায়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যারা অপরাধী তারা সেখান থেকে নিরাপদে চলে আসে, আর যারা নিরাপদ এরা সেখানে তাদের ফাঁদে পড়ে যায়। কারণ অপরাধী যারা, তাদের সাথে প্রতিনিয়ত একটি রফাদফা চলে। আর আমাদের মতো সাধারণ মানুষ যারা, নিরীহ মানুষ যারা, অসহায় মানুষ যারা, তারা যখনই এই পুলিশ প্রশাসনের ফাঁদে পড়ে তখন এখান থেকে বেরিয়ে আসতে পারে না। আর গতকালকে আমি সিলেট ডাকে স্টাফ রিপোর্টার একটি খবর দেখেছি, এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি আজ থেকে 2 মাস বা সর্বোচ্চ 3 মাস আগে দরগা মাদ্রাসার পাগড়ি বিতরণ অনুষ্ঠানে গোয়াইনঘাট থেকে একজন হাফিজ এসেছিলেন এখানে প্রোগ্রামে। এই প্রোগ্রাম থেকে বাইর হওয়ার পরে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবলরা ওনাকে ধরে নিয়ে যায় পুলিশ ফাঁড়িতে। এটা সিলেট ডাকের পত্রিকার বর্ণনা, নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর ওনার সাথে একটি মেয়ের ফটো তুলিয়ে বলে 10,000 টাকা দিলে আমরা আপনাকে ছেড়ে দেব, নাইলে ফটোটা আমরা ভাইরাল করে দেব। কি লোমহর্ষক ঘটনা! তার ইজ্জত আবরু রক্ষার জন্য সে সেই ভাড় থেকে 10,000 টাকা লোকদেরকে নিয়ে আনার পর সে এই টাকা দিয়ে এখান থেকে মুক্তি পায়। সেই ছেলেটা তাৎক্ষণিকভাবে এখান থেকে বেরিয়ে একটা সংবাদপত্রের অফিসে যায়, গিয়ে সেখানে ঘটনাগুলো বর্ণনা করার পর এই পত্রিকা অফিসগুলায় বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে তারপরে এই টাকা আবার পত্রিকা অফিসে নিয়ে এই কনস্টেবলরা নিয়ে রিটার্ন দেয়। আসলে হচ্ছেটা কি দেশে? পুলিশ প্রশাসনের ভিতরে কি চলছে? আজকে সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সিলেটবাসী এটা আশা করে না। এই অবস্থান থেকে, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রায়হানের রায়ের কার্যকরিতার জন্য আপনারা দেখছেন সিলেটের রাজনৈতিক সকল দলের মানুষ অংশগ্রহণ করেছে, বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে এবং তার তদন্তের জন্য পিবিআইয়ের কেসে দেওয়া হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি
এবং তার লাশ আবার পূর্ণ তদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হবে। এবং সবচেয়ে বিরল ঘটনা যেটা, এই আকবর এখন পর্যন্ত নিখোঁজ, এখন পর্যন্ত প্রশাসনের নাগালের বাহিরে। এটা দুঃখজনক। আমি যতটুকু জানি, গতকালকে আহালিয়া বা রমসা তাদের যে পঞ্চায়েত কমিটিটা আছে, আমি সেখানে ছিলাম। 72 ঘন্টার আলটিমেটাম আমাদের 9 নং ওয়ার্ডের কমিশনার আলহাজ মুখলিসুর রহমান সাহেব দিয়েছিলেন। সেই 72 ঘন্টা আগামীকাল শেষ হবে। আমি যতটুকু জানি, আগামীকাল সকাল 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে, পুলিশ কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে, বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর পরে 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে নতুনভাবে আবার কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আশা করি এই কর্মসূচি ঘোষণার আগেই আকবরকে ধরা হবে এবং যাদের ক্লোজ করা হয়েছে, আমরা ক্লোজ চাচ্ছি না, আমরা প্রত্যাহার চাচ্ছি না, আমরা এদেরকে জেল হাজতে দেখতে চাই এবং দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর চাই। জনাব আবুল কাশেম, আমরা একটু এই বিষয়ে অন্য একটি বিষয়ে আপনার সাথে আলাপ করতে চাই। আমরা দেখেছি আপনাদের জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম অব্যাহতভাবে চলছে, বিভিন্ন পৌর কমিটি, উপজেলা কমিটি আপনারা অব্যাহতভাবে গঠন করছেন। যদি সংক্ষিপ্তভাবে আপনাদের করোনা সংকটকালীন সময় আপনাদের জেলা বিএনপির কার্যক্রম এবং আপনাদের বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এর আগেই বলছি, আমরা ওই যে করোনাকালীন সময় স্বাস্থ্যসেবা মেনেই সিলেট জেলা বিএনপি কার্যক্রম শুরু করেছে আজ থেকে 15-20 দিন আগে। এর আগ পর্যন্ত প্যান্ডামিকের কারণে কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ ছিল। কার্যক্রম শুরু হওয়ার পরেই কেন্দ্র বিএনপির নির্দেশে সিলেট জেলা বিএনপির 18টা ইউনিট রয়েছে। এই 18টা ইউনিটগুলা উপজেলা আহ্বায়ক কমিটি, পৌর আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমার সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়ন রয়েছে। সেই 8টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে আমরা প্রোগ্রাম করেছি। সেই একাধিক প্রোগ্রামে আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা, সিলেটের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব একাধিক প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং খুব স্বাস্থ্যসেবা মেনেই আমরা প্রোগ্রামগুলো করেছি। আশা করি আমাদের প্রতিটি উপজেলায় এভাবেই প্রোগ্রাম চলছে। বিএনপি এই যেভাবে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, কার্যক্রম চলছে, আশা করি আমরা ধীরে ধীরে দলকে আরও সুসংগঠিত পর্যায়ে নিয়ে যাব। জনাব আবুল কাশেম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে সমাপনী বক্তব্য নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আপনার সমাপনী বক্তব্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ। আমি এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আজকে আপনার এই লাইভে চলে আসছি। সিলেটের সকল পেশার মানুষ, সকল দলের মানুষ, সব মানুষ ফেঁসে উঠেছে এই অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ বিরুদ্ধে। তাই আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি আমাদের একটি আবদার, আকুল আবেদন থাকবে, আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদেরকে আবার রাজপথে নামতে হবে। সমাজকে টিকিয়ে রাখতে হলে, দেশকে টিকিয়ে রাখতে হলে, আইন শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ অফিসারের, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং সবাইকে আগামী দিনে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেটের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ, এক সময়কার সিলেট সদরের সম্মানিত ভাইস চেয়ারম্যান যিনি দায়িত্ব পালন করেছেন জনাব আবুল কাশেমের সাথে, এবং যিনি সাবেক জেলা বিএনপি
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। আমরা তার মতামত এবং তার বক্তব্যটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সিলেটের আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমরা সবসময় বলে আসছি, সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের হালচাল প্রিন্ট ভার্সন এবং সিলেটের প্রথম অনলাইন পোর্টাল ইংলিশ এবং বাংলা ভার্সনের যেটি এবং ই পেপার নিয়ে আমরা এসেছি, সেটি হচ্ছে দৈনিক সিলেটের সময়। আপনারা সব সময় সব ধরনের সংবাদ পেতে আমাদের সাথে থাকুন এবং প্রত্যেক দিন ঠিক একই টাইমে অতিথিদের পর্ব এবং সিলেটের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময় একই সময় সিলেটের সকল গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।